প্রশ্নটা খুব সিম্পল, দেখো 100 ml 0.5 মোলার অ্যাসিটিক অ্যাসিড ও 50 ml 0.3 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, একটা অ্যাসিড একটা ক্ষার একসাথে মেশানো হলো, এর পিএইচ কত হবে? সো এখন তোমাকে কয়েকটা জিনিস কমেন্টে জানাতে হবে। কোনটি দুর্বল, এইটা এবং এইটা, এই দুইটার মধ্যে একটা হচ্ছে স্ট্রং একটা উইক, একটা স্ট্রং একটা উইক, এই দুইটার মধ্যে কোনটা স্ট্রং এন্ড কোনটা উইক কমেন্টে জানিয়ে দাও। কারণ আমরা জানি এই ম্যাথ প্রবলেম গুলো করার ক্ষেত্রে শক্তিশালী অ্যাসিড দুর্বল অ্যাসিড এই জিনিসগুলো ম্যাটার করে। শক্তিশালী অ্যাসিড হচ্ছে যেটা 100% বিয়োজিত হয়, দুর্বল হচ্ছে যেটা আংশিক খুব অল্প মাত্রায় বিয়োজিত হয়। সো প্লিজ তোমরা আমাকে এখনই কমেন্টে জানিয়ে দাও এই দুইটার মধ্যে কোনটা শক্তিশালী এবং কোনটা দুর্বল। সো আমিও তোমাদের সেই কমেন্টের জন্য ওয়েট করছি। 350 স্টুডেন্ট ক্লাসে চলে এসেছে। প্লিজ যারা এখনো ক্লাসটিকে শেয়ার করোনি এই মুহূর্তে ক্লাসটিকে শেয়ার করো। বাংলাদেশের প্রতিটা স্টুডেন্টকে আমাদের এই ক্লাসটাতে আমরা আজকে ডেকে নিয়ে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস, দুর্দানা মাহফুজ কারেক্ট অ্যান্সার দিয়েছে। সিরাজুল সুফল কারেক্ট অ্যান্সার দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ দুর্দানা সিরাজুল। ইব্রাহিম কিন্তু ভুল অ্যান্সার দিয়েছো। এই মুহূর্তে মাহমুদুল হাসান আকাশ আমাদের সাথে ক্লাসে জয়েন করেছে। হ্যালো আকাশ। সঞ্জিদা ইভা কারেক্ট অ্যান্সার দিয়েছে। শার্লি রহমান পুরো অ্যান্সারটি কারেক্ট দিয়েছে। শার্লি রহমান যে অ্যান্সারটা দিয়েছে সেটা পড়ে শোনাচ্ছি। সে বলেছে CH3COOH হচ্ছে উইক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে স্ট্রং বেস। আমি এই অ্যান্সারটার জন্য অপেক্ষা করছিলাম। এটা একটা অ্যাসিড এবং এই অ্যাসিডটা হচ্ছে দুর্বল এবং সোডিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে শক্তিশালী। যখনই একটা দুর্বল এবং একটা শক্তিশালী একসাথে মেশানো হবে, মাথায় মাথায় মনে রাখবা যে এখানে বাফার দ্রবণ তৈরি হতে পারে। যদি একটা দুর্বল আর একটা শক্তিশালী একসাথে মেশানো হয় তাহলে বাফার দ্রবণ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তাই যদিও অঙ্কটা দেখে মনে হচ্ছে না যে এখানে বাফার দ্রবণ নিয়ে কোনো কাহিনী আছে, দেখবা অঙ্কের এক পর্যায়ে এসে বুঝতে পারবে এটা আসলে বাফার দ্রবণের অঙ্ক। তাই এখানে বোঝার উপায় হচ্ছে মাথায় মনে রাখতে হবে যে একটা দুর্বল আর একটা শক্তিশালী একসাথে মেশানো হলে বাফার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিভাবে আসলে দেখি। প্রথম কাজ হচ্ছে মোল নাম্বার অফ অ্যাসিড বের করো। মোল নাম্বার অফ অ্যাসিড বের করো। এস আর ভি এর গুণফল। ঘনমাত্রা দেওয়া আছে 0.5 মোলার, এস দেওয়া আছে 100। ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে আমাকে এক্ষুনি অ্যানসারটা বলে দাও। তো এটা দিয়ে এটা কাটাকাটি করলে 10 থাকে, তাহলে আসবে 0.05 মোল। প্রথমে হচ্ছে মোল নাম্বার অফ অ্যাসিড বের করলাম। একইভাবে মোল নাম্বার অফ ক্ষার বা মোল নাম্বার অফ বেস বের করি, S ইনটু V। তাহলে এখানে কত আসবে? 0.3 ইনটু 50 ডিভাইডেড বাই 100। আসো এটা আমরা করে দেখি। 50 ইনটু 0.3 0.015 ডিভাইডেড বাই 1000 0.015 মোল। তাহলে দেখো প্রথম কাজ হচ্ছে আমি অ্যাসিডের মোল নাম্বার বের করলাম, ক্ষারের মোল নাম্বার বের করলাম। অ্যাসিড এবং ক্ষার দুইটাই মোল নাম্বার বের করলাম। 0.05 মোল 0.015 মোল, দুইটা মোল নাম্বার বের হলো। এবার বিক্রিয়াটা লিখবো। সবাই আসো আমরা এখন বিক্রিয়াটা লিখে ফেলি। এরা দুইজন বিক্রিয়া যখন করে CH3COOH সোডিয়াম হাইড্রোক্সাইড CH3COONA প্লাস ওয়াটার তৈরি হবে। সো অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। এই ধরনের বিক্রিয়াকে কি বিক্রিয়া বলে কমেন্টে জানিয়ে দাও। যেই বিক্রিয়া অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে তাকে কি ধরনের বিক্রিয়া বলে? ভেরি সিম্পল, সবাই এখন কমেন্টে জানিয়ে দাও। একটু লক্ষ্য করে দেখো, এখানে বিক্রিয়া হচ্ছে 1:1:1:1 অনুপাতে। এটা খুব ইম্পর্টেন্ট। 1 মোল 1 মোলের সাথে বিক্রিয়া করে, এটারও 1 মোল এটারও 1 মোল তৈরি করে। তাহলে এর 1 মোল এর 1 মোলের সাথে বিক্রিয়া করবে, এর 1 মোল তৈরি করবে, এর 1 মোল তৈরি করবে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। তাকিয়ে দেখো কেন। এখানে অ্যাসিড আছে 0.05 মোল, ক্ষার আছে 0.015 মোল। অবশ্যই বেজ অনেক, ক্ষার অনেক কম আছে, অ্যাসিড আছে অনেক বেশি। অবশ্যই তাইলে অ্যাসিড আর ক্ষার পুরোপুরি বিক্রিয়া করতে পারবে না। কেন? এর মধ্যে অ্যাসিড আছে অনেক বেশি, ক্ষার আছে অনেকটা কম। তাহলে কিছুক্ষণ ক্ষার আর অ্যাসিড বিক্রিয়া করে শেষ হয়ে যাবে। কিছুক্ষণ পর্যন্ত ক্ষার আর অ্যাসিড বিক্রিয়া করবে,
ক্ষার যেহেতু অল্প পরিমাণে আছে, ক্ষারটা শেষ হবে, শেষ হয়ে যাবে, মানে পূর্ণ বিক্রিয়া করতে পারবে ক্ষার, কারণ অল্প পরিমাণে আছে। আর অ্যাসিড অবশিষ্ট থেকে যাবে, কারণ অনেক বেশি পরিমাণে আছে। যেটা পরিমাণে কম থাকে সেটা বিক্রিয়া করে শেষ হয়ে যাবে, আর যেটা পরিমাণে বেশি থাকে সেইটা অবশিষ্ট থাকবে। তো এইখানে আমাদের অ্যাসিড অবশিষ্ট থাকবে, ক্ষার শেষ হয়ে যাবে। তো ক্যালকুলেশনটা করতে হয় যে শেষ হয়ে যায় তাকে দিয়ে, অর্থাৎ যেটা পরিমাণে কম আছে তাকে দিয়ে। তাই আমরা ক্যালকুলেশনের জন্য এখানে লিখব 0.01 মোল, এখানেও লিখবো 0.015 মোল, এটাও 0.015 মোল। সো এর মানে কি? এর মানে দাঁড়াচ্ছে 0.015 মোল ক্ষার 0.015 মোল অ্যাসিড বিক্রিয়া করে 0.015 মোল লবণ এবং 0.015 মোল পানি তৈরি করে। কেন আমি 0.05 ব্যবহার করিনি? কারণ এটা পরিমাণে বেশি আছে, যেটা বেশি আছে সেটা অবশিষ্ট থেকে যাবে। তাই ব্যবহার করতে হবে যেটা দুইটার মধ্যে পরিমাণে কম আছে। তাই ক্ষারটা দিয়ে বিক্রিয়াটা লিখতে হবে যে 0.015 মোল ক্ষার 0.015 মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 0.015 মোল লবণ তৈরি করে। এই লাইনটা যে বুঝতে পেরেছো সেই অঙ্কটা বুঝবা। এইবার লক্ষ্য করে দেখো, তাইলে অবশিষ্ট অ্যাসিড কতখানি থাকে? অ্যাসিড ছিল 0.015 মোল, 0.015 মোল, সরি 0.05 মোল, আর বিক্রিয়া করেছে 0.015 মোল, 0.015 মোল। তাহলে বিক্রিয়ার পরে 0.035 মোল অবশিষ্ট অ্যাসিড থেকে যাবে। অ্যাসিড আগে ছিল 0.05, বিক্রিয়া করেছে এতটুকু, তাহলে এটা অবশিষ্ট থাকবে। প্রশ্ন হচ্ছে ক্ষার কতখানি অবশিষ্ট থাকবে? অবশিষ্ট ক্ষার কতখানি হবে আমাকে কমেন্টে জানাও। সবাই কমেন্টে আমাকে জানাও এই বিক্রিয়া ঘটার পরে ক্ষার কতখানি অবশিষ্ট থাকবে। বেশ ইন্টারেস্টিং, এই বিক্রিয়া ঘটার পর ক্ষার কতখানি অবশিষ্ট থাকবে সেটা আমাদেরকে জানাতে হবে। সো এবং আমি দেখতে পাচ্ছি অসংখ্য স্টুডেন্ট ক্লাসে 390 জন আছে। তোমরা 390 জন এখনই শেয়ার করে দাও ক্লাসটা, যাতে করে এই ক্লাসে এখন 1000 মানুষ এসে উপস্থিত হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার অসংখ্য স্টুডেন্ট আছে ক্লাসে উপস্থিত আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা লিখেছো 0, অফকোর্স 0 থাকবে, কারণ তার আগে ছিল 0.015 মোল, বিক্রিয়া করেছে 0.015 মোল, তাহলে থাকবে 0। তাহলে ক্ষারটা আর ইম্পর্টেন্টই না, কারণ ক্ষার বিক্রিয়া করে শেষ হয়ে গেছে। একটু তাকিয়ে দেখো উৎপন্ন লবণ কতখানি আসবে? 0.015 মোল উৎপন্ন লবণ আসে 0.015 মোল, কারণ এটা এখানে উৎপন্ন হয়েছে। ইন্টারেস্টিং ঘটনাটা এইখানেই, অবশিষ্ট অ্যাসিডটা হচ্ছে CH3COOH, যেটা হচ্ছে দুর্বল অ্যাসিড বা উইক অ্যাসিড, এবং উৎপন্ন লবণটা হচ্ছে CH3COONA, যেটা এই দুর্বল অ্যাসিডের অনুবন্ধী লবণ বা অনুবন্ধী ক্ষারও বলা হয়ে থাকে। তাকে দেখো CH3COOH থেকে CH3COONA আসে। যখন একটা দুর্বল অ্যাসিড আর তার অনুবন্ধী লবণ দুইটা একসাথে চলে আসে, তখন সেখানে অম্লীয় বাফার দ্রবণ হবে। তাহলে দেখো বাফার বলা হয় নাই, বা বিক্রিয়া ঘটার পরে অবশিষ্ট অ্যাসিড আর উৎপন্ন লবণ, অবশিষ্ট অ্যাসিড এবং উৎপন্ন লবণ এরা দুইজন মিলে অম্লীয় বাফার দ্রবণ তৈরি করবে। সো ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা, কারণ এই অঙ্কটা প্রথম দর্শনে বাফার দ্রবণের অঙ্কই মনে হয় না, বা করতে গেলে বোঝা গেল এটা বাফার দ্রবণের অঙ্ক। তাহলে অম্লীয় বাফার দ্রবণের অঙ্ক করার জন্য এখন হ্যান্ডারসন-হাসেলবার্গ সমীকরণ লিখব। pH pKa plus log of concentration of salt divided by concentration of acid। pK এর মান প্রশ্নে বলা থাকবে। ধর আমি তোমাকে বলে দিলাম pK এর মান হচ্ছে 4.5, সিম্পল বলে দিলাম, এটা প্রশ্নে বলা থাকবে। এখন এটা চিন্তা করে দেখো concentration of salt আর concentration of acid, কিন্তু এখানে দেওয়া আছে মোল নাম্বার, কনসেন্ট্রেশন তুমি জানো না, মোল নাম্বার জানো। কনসেন্ট্রেশন বের করার আসলে দরকার নেই, কেন একটু লক্ষ্য করে দেখো। আমরা জানি ঘনমাত্রা মানে কি? ঘনমাত্রা হচ্ছে মোল সংখ্যা বাই আয়তন। তাহলে এখানে হবে মোল সংখ্যা অফ সল্ট ডিভাইডেড বাই দ্রবণের আয়তন, মোল সংখ্যা অফ অ্যাসিড ডিভাইডেড বাই দ্রবণের আয়তন। ঘনমাত্রাগুলোকে ভেঙে মোল সংখ্যা বাই আয়তন, মোল সংখ্যা বাই আয়তন লেখা হলো। এখন লক্ষ্য করে দেখো দুইজনের আয়তন সমান, কেন? কারণ সল্ট এবং অ্যাসিড এরা একই দ্রবণে অবস্থান করছে, তাহলে দুইটা আয়তন কাটা যাবে। তো আলটিমেটলি এখানে শুধুমাত্র মোল সংখ্যা লিখে ফেলা যায়।
ঘনমাত্রা দুইটার যে অনুপাত আর তাদের যে মোল সংখ্যার অনুপাত দুইটা সমান হবে। তাহলে আমি এখন 4.5 প্লাস লগ অফ n অফ সল্ট বসাবো 0.035, n অফ অ্যাসিড n অফ সল্ট হচ্ছে 0.015, এটা হচ্ছে 0.035 বসাবো। এবার আসো আমাদের ক্যালকুলেটরটাকে আমরা নিয়ে নিই 0.0015 ডিভাইডেড বাই 0.035। আমি অ্যানসারটাকে লগ করি, তার সাথে যোগ করি 4.13, তাহলে আমাদের পিএইচ চলে আসে 4.13। তোমার বইতে যতগুলো বাফার দ্রবণের অঙ্ক আছে তার মধ্যে দি টাফেস্ট ওয়ান হচ্ছে এইটা, কারণ প্রশ্নে বলা নাই এটা বাফার দ্রবণের অঙ্ক। কখন বাফার তৈরি হয় এটা আমি একটু লিখে দিতে চাই। কখন বাফার তৈরি হয়, কখন বাফার হবে, প্রশ্ন হচ্ছে কখন বাফার হবে। সিম্পল অ্যান্সার, যখন তোমার ইন্টারনেট কানেকশন স্লো থাকবে তখন ইউটিউবে বাফারিং হবে। বাট কেমিস্ট্রিতে বাফার হবে যদি একজন হয় দুর্বল আরেকজন হয় শক্তিশালী। যদি একজন হয় দুর্বল আরেকজন হয় শক্তিশালী, এদের মিশ্রণ বাফার হতে পারে। বাট কখন, যদি মোল নাম্বার অফ দুর্বল ইজ গ্রেটার দেন অফ মোল নাম্বার অফ শক্তিশালী হয়। বাফার দ্রবণ হওয়ার শর্ত হচ্ছে যখন এরকম মেশানো হবে মিশ্রণের ক্ষেত্রে, যদি মোল নাম্বার অফ দুর্বল, মানে আমাদের এখানে ছিল, আমি উল্টা বলেছি, ঠিক আছে না ঠিকই বলেছি, তো মোল নাম্বার অফ দুর্বল আমাদের এখানে দুর্বল ছিল CH3COOH এবং ওইটার মোল সংখ্যা ছিল সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা থেকে বড়। যদি দুর্বলটা বড় হয়, অর্থাৎ দুর্বলটা পরিমাণে বেশি থাকে এবং দুর্বলটা আমাদের অবশিষ্ট থেকে যায়, সেই ক্ষেত্রে বাফার তৈরি হবে। তাইলে একটা দুর্বল আর একটা শক্তিশালী থাকলেই যে বাফার দ্রবণ হবে এমন কিন্তু না। একটা দুর্বল একটা শক্তিশালী দুজন একসাথে থাকলেই যে বাফার দ্রবণ হবে ব্যাপারটা কখনো এরকম না। দুর্বল শক্তিশালী একসাথে থাকলো, যদি শক্তিশালীটা বেশি পরিমাণে থাকে তাহলে আর বাফার তৈরি হয় না। যদি দুর্বলটা বেশি পরিমাণে থাকে সেই ক্ষেত্রে বাফার দ্রবণ তৈরি হবে। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের কমেন্ট পড়ে একটু বোঝার চেষ্টা করি যে তোমরা কতটুকু এই ক্লাসটাকে এনজয় করেছো এবং ইফেক্টিভলি বোঝার চেষ্টা করছো। যারা বুঝতে পেরেছো প্লিজ সবাই ভিডিওটাকে শেয়ার করবে। যারা দেরিতে ক্লাসে জয়েন করেছো তাদেরকে অনুরোধ জানাচ্ছি, কোনো সমস্যা নেই, এই ক্লাসটা শেষ হয়ে যাবে, এরপরে এই ভিডিওটা ফেসবুকেই থাকবে, আপনি আবার এই ভিডিওটা দেখে নিতে পারবেন। এই ভিডিওটা আমি কোলে নিয়ে বাসায় চলে যাব না, আসলে আমি বাসা থেকেই ক্লাস নিচ্ছি, সো বাসায় যাওয়ার প্রশ্নই আসে না। সো লেটস মুভ অন। সো বাফার দ্রবণের ম্যাথ আমরা এটা বুঝতে পারলাম। প্লিজ যারা এখনো ক্লাসটিকে শেয়ার করোনি ক্লাসটিকে অবশ্যই শেয়ার করে দাও। আর তোমাদেরকে একটা ছোট অ্যানাউন্সমেন্ট বলি, ঘটনাটা জানিয়ে রাখি। তোমরা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছো ভাইয়া চ্যাপ্টার 5 অর্থাৎ অর্থনৈতিক রসায়ন কর্মমুখী রসায়নের ভিডিও আমাদের দরকার, চ্যাপ্টার 1 এর ভিডিও দরকার। এই মুহূর্তে যদি তুমি 10 মিনিট স্কুলের ইউটিউব চ্যানেলে যাও, ইউটিউবে চলে যাও, 10 মিনিট স্কুলের চ্যানেলে যদি যাও, তুমি পল, বুঙ্গি, ব্যালেন্স এই জাতীয় টপিকগুলো, রাইডার, ধ্রুবকের অঙ্ক, এগুলোর ম্যাথ প্রবলেম ভিডিও পেয়ে যাবে। এক্ষুনি 10 মিনিট স্কুলের ইউটিউবে ঢুকলে ভিডিওগুলো পাবে, তোমার যাওয়া লাগবে না, তুমি ক্লাসেই থাকো। 10 মিনিট স্কুলের মেম্বাররা ওই ভিডিও লিংক তোমাকে এক্ষুনি কমেন্টে দিয়ে দিবে, তুমি ক্লাসের পরে সেটা দেখে নিতে পারবে। আরেকটি অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তোমরা অনেকেই কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ক্লাস সম্পর্কে জানতে চেয়েছো এবং বিভিন্ন আয়নের শনাক্তকরণের পরীক্ষা জানতে চেয়েছো। এগুলো নিয়ে আমরা গত 1 মাস আগে আমি এবং আয়মান আদমজি ক্যান্টনমেন্ট কলেজের ল্যাবে চলে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমরা অনেকগুলো প্র্যাকটিক্যালের ভিডিও বানিয়েছি, যেটা আজকে রাতের মধ্যেই আপলোড করা হবে। এবং কেমিস্ট্রি চ্যাপ্টার 5 কর্মমুখী রসায়নের উপরে প্রায় 10টা ভিডিও আজকে রাতের মধ্যে আপলোড করা হবে। তো কালকে সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই 10 মিনিট স্কুলের ইউটিউব চ্যানেলটিকে চেক করতে হবে। আবারও বলি, 10 মিনিট স্কুলের ইউটিউব চ্যানেলটাকে চেক করতে হবে নতুন কি ভিডিও এসেছে, তাহলে ওই ভিডিওগুলো পেয়ে যাবে। লেটস মুভ অন টু আওয়ার নেক্সট প্রবলেম। এই মুহূর্তে যে প্রবলেমটা করানো হলো, এটা আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সবচাইতে বেশি, মনে রাখবেন। এইবার আমরা বাফার দ্রবণের আরেকটা ম্যাথ করব। সবাই ম্যাথটা আগে লিখে ফেলো।
হচ্ছে 4.5 pH এর একটি অম্লীয় বাফার দ্রবণ তৈরি করতে 200 ml 0.5 মোলার CH3COOH এর সাথে কত ml 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে হবে। তাইলে আর pK এর মান বলা আছে 4.38। তার মানে প্রশ্নে বাফারের pH বলেই দেওয়া আছে 4.5 এবং বাফারের যে অ্যাসিড তার পরিমাণও বলা আছে। ও একটু ভুল হয়েছে, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড হবে না, এটা হবে CH3COON লবণ। বাফারে একটা অ্যাসিড থাকে এবং তার লবণ থাকে। এই অঙ্কটা আগের অঙ্ক থেকে সোজা, কারণ অ্যাসিডের বেস ছিল, এখানে অ্যাসিডে ডাইরেক্ট লবণই বলে দিয়েছে, খালি মান বসালে অ্যানসার চলে আসবে। তাহলে CH3COOH এর সাথে কত ml 0.35 মোলার CH3COON এ যোগ করতে হবে। আমি তোমাদের কাছে জানতে চাই, প্রশ্নটা পড়ে বলবা এখানে কি বের করতে বলা হয়েছে, কোন রাশিটা এখানে অজানা যার মান তোমাকে বের করতে হবে। আমাকে এক্ষুনি কমেন্টে জানাও, আমি অঙ্কটা সলভ করে দিব। প্রশ্নটা পড়ে আমাকে বলো এইখানে কোন রাশিটি অজানা যার মান তোমাকে বের করতে বলা হয়েছে। আসো আমরা আবারও আমাদের কমেন্ট সেকশনটিতে চলে যাই, যেখানে হাজার হাজার স্টুডেন্ট এই মুহূর্তে তোমরা কমেন্ট করে যাচ্ছ প্রতিনিয়ত। এবং যারা ভিডিওটি এখনো শেয়ার করেনি, প্লিজ ডু শেয়ার দিস ভিডিও, যাতে করে বেশি বেশি স্টুডেন্টের কাছে জিনিসটা পৌঁছে যায়। আমাদের এই ক্লাসগুলো বেশ ইন্টারেস্টিং হচ্ছে এইচএসসি সময়। সো আই হোপ তোমরা সবাই আমাকে কমেন্টে এই জিনিসটা জানাবে। ইয়েস, নূর দৃষ্টি জানিয়েছে সল্ট, বাট সল্ট ব্যাপারটা আসলে পুরোটা আমি ক্লিয়ার হতে পারলাম না। এক্স্যাক্টলি বলতে হবে কি বের করতে চাওয়া হয়েছে। সাবিহা সাবা জিজ্ঞেস করেছে অম্লীয় ইংলিশ কি। অম্লীয় মানে হচ্ছে অ্যাসিডিক। সাবা, অম্লীয় মানে হচ্ছে অ্যাসিডিক। আই হোপ তুমি অ্যানসার বুঝেছো। ওকে, ও তোমাদের সবার অ্যান্সার আসলে ঠিক হয়েছিল। আই এম রিয়েলি সরি, তোমরা সবাই এখানে ভলিউম লিখছো। আমি মনে করছি যে আমার লাইভ ক্লাসের ভলিউম বন্ধ হয়ে গেছে। আই ওয়াজ ভেরি টেন্সড অ্যাবাউট ইট। আমি এইমাত্র আমার টিমকে জিজ্ঞেস করতাম ভলিউম কাজ করছে না নাকি। আচ্ছা, তোমাদের অ্যান্সার কারেক্ট হয়েছে, ভলিউম অফ সল্ট এটা বের করতে চাওয়া হয়েছে। ভলিউম অফ সল্ট বের করতে বলা হয়েছে। আসো আমরা করি, এক মুহূর্তে করে ফেলা যাবে। দেখো এটা pH pKa plus log of concentration of salt by concentration of acid। আমরা জানি সল্টের কনসেন্ট্রেশন এর নিচের আয়তন সমান হওয়ার কারণে সল্টের কনসেন্ট্রেশনের জায়গায় আমরা সল্টের মোল নাম্বার লিখতে পারি, যেটা আমরা আগের অঙ্কেই করলাম। তাহলে আমরা এটা এখানে এইভাবে লিখে ফেলি, n of salt n of acid। তাহলে pH pKa কনসেন্ট্রেশন। প্লিজ একটা জিনিস মনে রাখো, সল্টের কনসেন্ট্রেশন আর সল্টের মোল নাম্বার এই দুইটা কিন্তু সমান কথা না। এই দুইটা সমান না, সল্টের কনসেন্ট্রেশন আর সল্টের মোল নাম্বার কোনো দিনই সমান না। এই দুইটা জিনিসের অনুপাত, কনসেন্ট্রেশনের অনুপাত আর মোল সংখ্যার অনুপাতটা সমান। কোনোদিন মনে করো না আবার কনসেন্ট্রেশন অনুপাতের কনসেন্ট্রেশন আর মোল নাম্বার একই জিনিস। আমি এখানে লিখতে পারছি কারণ দুইজনের আয়তন সমান হয়, কাটাকাটি যাবে এবং n of salt বা n of acid থাকবে। এটা আমরা আগের ম্যাথে আলোচনা করেছি। তাহলে n দিয়ে কি করা যাবে, তাহলে n আমরা জানি s into v, তাহলে মোল A of concentration of salt into volume of salt, concentration of acid into acid বের হয়ে চলে আসবে। বাস, এবার তুমি মান বসাও এবং উত্তর বের করো। pH হচ্ছে 4.5, pK হচ্ছে log of সল্টের কনসেন্ট্রেশন কই দেওয়া আছে 0.3 মোল। ইয়েস 0.3। সল্টের ভলিউম তুমি বের করতে চাও, অ্যাসিডের কনসেন্ট্রেশন এটা আছে 200 into 0.5। সো ক্যালকুলেশন করো এবং ভলিউম অফ সল্ট এটা বের করে ফেলো। সবাই ক্যালকুলেশন করো এবং ভলিউম অফ সল্ট বের করে ফেলো। আমিও ক্যালকুলেশনটা তোমাদের সাথে শুরু করি। আমি আশা করব আমার আগে তোমাদের ক্যালকুলেশন শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমার আজকে অ্যানসার চলে এসেছে। আমি অ্যানসারটা এখনো বলবো না, তোমাদের উত্তর দেখে আমি অ্যানসারটা বের করার চেষ্টা করব। ইয়েস, আমি দেখতে পাচ্ছি কারেক্ট অ্যানসার আসা শুরু করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইতিমধ্যে রাতুল ভাইয়া আমাদের সাথে এই মুহূর্তে ক্লাসে উপস্থিত আছে। হ্যালো রাতুল ভাইয়া, আপনাকে আমরা মিস করছি, অনেকদিন ক্লাস হচ্ছে না।
উপমা জিজ্ঞেস করেছে এমআই কে লিটারে নিব না। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ উপকে এই কোশ্চেনটা করার জন্য। লক্ষ্য করে দেখো, লিটারে কিন্তু নেওয়া উচিত। কারণ কি, তুমি এখানে যখন ভাগ দিবা, উপরেও ভলিউম অফ সল্ট আছে, নিচেও ভলিউম অফ অ্যাসিড আছে। এখানেও যখন 1000 দিয়ে ভাগ দাও, এখানেও যখন 1000 দিয়ে ভাগ দাও, কাটাকাটি যাওয়া চলে যায়। সো এই ক্ষেত্রে তোমার একক পরিবর্তনটা খুব একটা বাধ্যতামূলক না, কারণ উপরে নিচে দুইটা সেম একক আছে এবং এককগুলা কাটা চলে যাবে। তাই তুমি বসানোর সময় এখানে যদি লিটারে বসো, অ্যান্সারটা লিটারে বের আসবে। তুমি বসানোর সময় অ্যান্সারটা এখানে যদি এমএল এ বসো, এমএল এ বের হয়ে আসবে। যেমন আমার অ্যান্সার এসেছে 439 ml। এর কারণ হয়েছে আমি এখানে 200 ml বসিয়েছিলাম। আমি যদি এখানে 0.2 বসাইতাম তাহলে আমার অ্যান্সার আসতো 439 লিটার, 0.439 লিটার। এটাও কারেক্ট অ্যান্সার। তো তোমার অ্যান্সার উপরেরটা আসুক নিচেরটা আসুক, বোথ আর কারেক্ট। যে মান বসাবা এমএল এ, তার উত্তর বের হবে এমএল এ। যে মান বসাবা লিটারে, তার উত্তর বের হবে লিটারে। এই ক্ষেত্রে উপরে নিচে একক কাটাকাটি যায় দেখে কোনো সমস্যা তৈরি হবে না। সো থ্যাংক ইউ উপমাপকে প্রশ্নটা করার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দেখতে পাচ্ছি মুন্সি হাদিউল্লাহ কারেক্ট অ্যান্সার দিয়েছে। একজন লিখেছে বাফার পড়াচ্ছি বলে কি এত বাফার হচ্ছে। আই এম সরি যাদের ইন্টারনেট কানেকশনের প্রবলেমের জন্য হয়তো বাফার হচ্ছে। ইয়েস, আমি যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো তাদের নামগুলো পড়ে দিতে চাচ্ছি। সো ডু কমেন্ট এবং প্রত্যেকটা জিনিসের ক্যালকুলেশন দেখানোর চেষ্টা করবে যাতে করে আমি তোমাদের ইয়েস। একজন লিখেছে আই মিস দ্য প্রিভিয়াস ক্লাস। কোনো সমস্যা নেই জুবায়ের, পর আগে আমাদের 7টার ক্লাসটা করার জন্য তুমি এই ক্লাসটি শেষ হওয়ার পরে আমাদের ফেসবুক পেজে গেলে ক্লাসটা দেখতে পারবে এবং করে ফেলতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। দুর্দানা মাহফুজ লিখেছে 0.439 লিটার। মাহফুজের অ্যান্সার কারেক্ট হয়েছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমাদের এই ব্যাচটার প্রবলেম সলভ হয়ে গেল। সো মনে রাখবে বাফার দ্রবণের ম্যাথ দুই রকমের আসতে পারে। একটা প্রশ্নে বলা থাকবে এটা বাফার দ্রবণ এবং দেখে তো বুঝলেই উত্তর বসাই দিবা। আরেকটা হচ্ছে দুইটা অ্যাসিড দ্রবণের মিক্সচার দেওয়া থাকবে, যদি দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার বেশি পরিমাণে বেঁচে যায় তাহলে বাফার দ্রবণ তৈরি হবে। সো আই হোপ বাফার দ্রবণের ম্যাথ নিয়ে তোমাদের সমস্যা হবে না, আই হোপ সো অ্যাট লিস্ট। আচ্ছা, এতটুকু বোঝানোর পরে এবার আমরা কিছুটা অম্লক্ষারক সাম্যাবস্থার অঙ্কের দিকে মনোযোগ দিব। অম্লক্ষারক সাম্যাবস্থা হচ্ছে যেখানে কেপি কেসি এই জাতীয় ম্যাথগুলো অনেক করা হয়ে থাকে। সো কিভাবে করব সেগুলো নিয়ে আমাদের অনেকগুলো লাইভ ক্লাস হয়েছে অম্লক্ষারকের উপরে। তাই ট্র্যাডিশনাল ম্যাথগুলো তুমি ওই লাইভ ক্লাসগুলো দেখে করে নিতে পারো। দেখার জন্য tenmeschool.com এ চলে যাও, লাইভ বাটনে ক্লিক করো এবং লাইভ ক্লাসগুলো দেখে ফেলতে পারবে। আমি কয়েকটা স্পেশাল একটু ম্যাথ দেখানোর চেষ্টা করি। চলো সবাই আমরা কয়েকটা স্পেশাল ম্যাথ দেখার চেষ্টা করি। প্রথমত আমরা একটা ইন্টারেস্টিং ম্যাথ করি এই সমীকরণের জন্য। সবাই আগে প্রশ্নটা লিখে ফেলো। প্রশ্নটা হচ্ছে 3 ATM চাপে 2 লিটার আয়তনের একটা পাত্রে এই PCl5 এর বিশ্লেষণ ঘটার সময় সাম্যাবস্থায় 15 মোল পার্সেন্ট PCl5 থাকে। সাম্যাবস্থায় 15 মোল পার্সেন্ট PCl5 থাকে। তাহলে প্রশ্নটা হচ্ছে কেপি বা আংশিক চাপ দ্বারা প্রকাশিত সাম্য ধ্রুবকের মান কত হবে। তো এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। সো একটু বোঝো, তোমার কেপি বের করতে হবে। এখন কেপি কিভাবে বের করা যায়? কেপির সূত্র হচ্ছে প্রেসার অফ PCl3 উৎপাদ ইনটু প্রেসার অফ ক্লোরিন। এগুলো যাবে উপরে আর বিক্রিয়ক বা রিঅ্যাকট্যান্ট আসবে নিচে, PCl5 এটা আসবে। তাহলে আমার এই তিনজনের প্রেসার লাগবে, এই তিনজনেরই প্রেসার বা আংশিক চাপ লাগবে। কারণ আংশিক চাপ তো মুখের কথা না, তোমার বলে দেয়নি, প্রশ্ন থেকে বের করতে হবে। আংশিক চাপ বের করার সূত্র হচ্ছে আংশিক চাপ, ইংরেজিতে বলে পার্শিয়াল প্রেসার,
আংশিক চাপ হচ্ছে মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ, মোট চাপ গুণন মোল ভগ্নাংশ। আংশিক চাপ ইকুয়াল টু মোট চাপ গুণন মোল ভগ্নাংশ। ইটস এ ভেরি ইজি ম্যাথ। মোট চাপ দেওয়া আছে, মোট চাপ হচ্ছে 3 atm, তাহলে মোট চাপ সবসময় 3 atm। তাহলে প্রত্যেকটা জিনিসের মোল ভগ্নাংশ বের করলেই আমরা আংশিক চাপ বের করে ফেলতে পারবো। তাহলে আমার কাজ হচ্ছে প্রত্যেকের মোল ভগ্নাংশ বের করা। প্রত্যেকের মোল ভগ্নাংশ বের করে ফেললে তার আংশিক চাপ বের করা যাবে, আংশিক চাপ বের করা গেলে কেপি বের করা যাবে। তো প্রশ্নটা আমরা আগে বুঝে নিলাম। আমার কেপি বের করতে হবে, তার জন্য প্রত্যেকের আংশিক চাপ লাগবে। আংশিক চাপ বের করার জন্য মোট চাপ দেওয়া আছে, মোল ভগ্নাংশ জানলে আমি অঙ্কটা করে ফেলতে পারবো। মোল ভগ্নাংশ কিভাবে বের করব আসো আমরা দেখি। এই লাইনটা লক্ষ্য করো, সাম্যাবস্থায় 15 মোল পার্সেন্ট অ্যামোনিয়া PCl5 থাকে, সাম্যাবস্থায় 15 মোল পার্সেন্ট PCl5 থাকে। তাহলে 15 মোল পার্সেন্ট, মোল পার্সেন্ট মানে হচ্ছে টোটাল যদি 100 মোল থাকে তার মধ্যে PCl5 আছে 15 মোল। তাহলে আমরা একটু ধরি, টোটাল মোল সংখ্যা হচ্ছে 100 মোল, সুতরাং তার মধ্যে আমি এটাকে এইভাবে লিখি n অফ টোটাল। তাহলে n অফ PCl5 হবে এর মধ্যে 15 মোল। খুব সিম্পল কথা, কেন? টোটাল মোল সংখ্যা যদি 100 মোল হয়, PCl5 এর মোল সংখ্যা 15 হলেই তো 15% হবে, কারণ পার্সেন্ট PCl5 পেলাম। এখন কি বের করব? মোল ভগ্নাংশ। এখন আমরা বের করব মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন, যেটাকে আমরা x দিয়ে লিখি, x অফ PCl5। তাহলে x অফ PCl5 কত হবে? উপরে যাবে নিজের মোল সংখ্যা, নিচে যাবে টোটাল মোল সংখ্যা, তাহলে অ্যানসার আসে 0.15। কারণ দেখো কেন অ্যানসারটা কিভাবে 0.15 আসে? PCl5 এর নিজের মোল সংখ্যা 15, টোটাল মোল সংখ্যা হচ্ছে 100, তাহলে তার মোল ভগ্নাংশ হচ্ছে 0.15। সো আই গেস তোমরা বুঝতেই পারছো 15 মোল পার্সেন্ট কথাটার মানি হচ্ছে মোল ভগ্নাংশ। 15 মোল পার্সেন্ট এই কথাটার মানি হচ্ছে মোল ভগ্নাংশ। তো আমরা একটু এখানে লিখে রাখি, তাহলে বা মোল ভগ্নাংশ অফ PCl5 হচ্ছে 0.15। মোল ভগ্নাংশের কোনো একক হয় না, বাট তুমি PCl5 এর মোল ভগ্নাংশ পেলে তা দিয়েই হবে না, তোমার PCl3 আর ক্লোরিনের মোল ভগ্নাংশ বের করতে হবে। তো সেটা কিভাবে করা যাবে আমি এখন সেটা একটু বোঝানোর চেষ্টা করব। PCl5 আর ক্লোরিনেরটা দেয়া নেই, সেটা কিভাবে বের করব সেটা এখন আমরা একটু বুঝি। একটু বোঝো, আমরা একটু আগে জেনেছি টোটাল মোল ছিল 100 মোল, এর মধ্যে PCl5 আছে 15 মোল। তাইলে আমি যদি PCl5 15 মোল থাকে, PCl3 আর দুইটা মিলে আছে 100 মাইনাস 15, তাইলে 85 মোল। তাহলে একটু বুঝে থাকো, টোটাল হচ্ছে 100 মোল, PCl5 হচ্ছে 15 মোল, তাহলে অবশ্যই বাকি দুইটা মিলে আসবে বাকি 85 মোল। তাহলে এখন PCl3 আর ক্লোরিন এরা মিলে 85 মোল হবে। আর চিন্তা করে দেখো, PCl3 আর ক্লোরিন তারা 1:1 অনুপাতে বিক্রিয়া করে, তাহলে তারা সব সময় সমান সমান অনুপাতে থাকবে। তাহলে এই 85 মোলে অর্ধেক হবে PCl3, অর্ধেক হবে ক্লোরিন, কারণ এরা 1:1 এ আছে। যদি 2:1 এ থাকতো তাহলে এটা হয়তো 2 ভাগ, ওইটা হয়তো 1 ভাগ। তো কি বের করব আমরা? লক্ষ্য করো, n অফ PCl3 ইকুয়াল টু হবে 85, এরা দুইজন আছে তার মধ্যে হাফ, এই 85 এর অর্ধেকটা হবে PCl5 আর এই 85 এর অর্ধেকটা হবে ক্লোরিন, তাহলে হাফ ইনটু 85। তাহলে আমরা একটু দেখি 85 কে অর্ধেক করলে কত হয়, 85 ইনটু 0.5 42.5। তাহলে आंसर হচ্ছে 42.5 মোল এটা আর 42.5 মোল ওইটা। তাহলে খুব সিম্পল आंसर চলে আসলো, PCl3 42.5 মোল, N অফ ক্লোরিন 42.5 মোল। তাহলে এখন আমরা বলতে পারি, তাহলে x অফ PCl3 হচ্ছে 42.5 ডিভাইডেড বাই টোটাল 100, তাহলে আসে 0.425। x অফ ক্লোরিন হচ্ছে একই ভাবে 0.425। তাহলে আমরা প্রত্যেকের মোল ভগ্নাংশ বের করে ফেললাম। আমরা বের করলাম PCl5 এর মোল ভগ্নাংশ এটা, PCl3 এর এটা, ক্লোরিনের এটা। এখন আমরা জানি মোল ভগ্নাংশকে মোট চাপ দিয়ে গুণ করলে আংশিক চাপ পাওয়া যাবে।
তাইলে আমি এখন আংশিক চাপ বের করব। আংশিক চাপ বের করি, আসো। আংশিক চাপ কিভাবে বের করা যাবে? এই মোল ভগ্নাংশ যে তিনটা পেয়েছি তাকে আমরা মোট চাপ দিয়ে গুণ করব। তাহলে আংশিক চাপ অফ পিসিএল 5 হবে মোট চাপ 3, মোল ভগ্নাংশ 0.15। তাহলে তোমরা একইভাবে এখন আমাকে সবগুলো বের করে বলে দাও। সবাই এখনই নিজের মতন করে অঙ্কগুলো করা শুরু করো এবং আমাকে প্রত্যেকটি চাপ বলে দাও। তাহলে প্রত্যেকের মোট চাপকে মোল ভগ্নাংশ দিয়ে গুণ করা হচ্ছে। তাহলে প্রথমটা চলে আসে, পরেরটা আসে 1.275, 1.275 এটিএম এটিএম এটিএম। বাস, তিনটা বের হয়ে চলে আসলো। তাহলে কি করা হলো? আমি প্রত্যেকের মোল ভগ্নাংশ বের করলাম, মোল ভগ্নাংশকে গুণ করলাম, প্রত্যেকের আংশিক চাপ পাওয়া গেল। আংশিক চাপ বা পার্শিয়াল প্রেসার পাওয়ার পরে অঙ্ক শেষ। কারণ এই সবগুলোকে এখন আমরা এই সূত্রে বসাবো, 1.275 ইনটু 1.275 0.45। বাস, তাহলে অ্যানসার চলে আসবে 3.61 এটিএম। তাহলে কেপি এর মান আসবে 3.61 এটিএম। সো আসো আমরা দেখি তোমরা কতজন এখন পর্যন্ত এই অঙ্কটা বুঝতে পেরেছো। আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ হারিয়ে গেছে হঠাৎ করে ভুল করে। তো ইয়েস, আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমাদের সাথে শিরোনামহীন নোবেল রয়েছে, তার কারেক্ট অ্যান্সার গুলো সে দিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা আমি দেখতে পাচ্ছি জয় বর্মন, সাগর, আমান, বাইতুল্লাহ, শীতল, সোফেল, নোবেল, শার্লি, মাইশা, মালিহা, ইভা, ইয়েস সঞ্জিদা ইভা বেশ নিয়মিত স্টুডেন্ট, সে কারেক্ট অ্যান্সার দিয়েছে। সাবিহা সাবা বলেছে ভাইয়া প্লিজ ইউজ ইংলিশ টার্ম। ওকে সাবা, আমি তোমার জন্য বলে দিচ্ছি। আংশিক চাপ, আংশিক চাপ হচ্ছে পার্শিয়াল প্রেসার, পার্শিয়াল প্রেসার। আংশিক চাপ হচ্ছে পার্শিয়াল প্রেসার। সাম্য ধ্রুবক হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। আংশিক চাপ হচ্ছে পার্শিয়াল প্রেসার। আর এক্স হচ্ছে মোল ফ্র্যাকশন। এই যে এক্স বলতেছি মোল ভগ্নাংশ, এটা হচ্ছে মোল ফ্র্যাকশন। তো আই হোপ মানে বাংলা ভার্সন ইংলিশ ভার্সন সবারই অ্যান্সার গুলো কাজে লাগবে। যারা এখন ক্লাসে আছো তোমাদেরকে অনুরোধ করবো ক্লাসটিকে শেয়ার করার জন্য, যাতে করে বেশি বেশি মানুষ এই ক্লাসটার এই মুহূর্ত থেকে বাকি অংশ পর্যন্ত দেখতে পারে। কারণ আমরা মাত্র একটা পার্ট শেষ করে আসলাম, আমরা অম্লক্ষারক বাফার আলোচনা করলাম, এখন আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ম্যাথ আলোচনা করছি। ইকুইলিব্রিয়ামের ম্যাথের জন্য আমি তোমাদের জন্য একটু রিকোয়েস্ট করবো, তোমরা অবশ্যই রাসায়নিক সাম্যাবস্থা এই নামে আমাদের একটা লাইভ ক্লাস আছে। আমাদের 10minuteschool.com ওয়েবসাইটে গেলেই রাসায়নিক সাম্যাবস্থা এই নামে একটা লাইভ ক্লাস পাবে। এই লাইভ ক্লাসটা দেখে ফেলো, বিকজ এই ইকুইলিব্রিয়ামের ম্যাথ একটা লাইভ ক্লাসে বোঝানো সম্ভব না, এটা 2-3 দিনের পড়া। সো আই হোপ তোমরা ওই ভিডিওগুলো দেখলে বুঝবে। একজন জিজ্ঞেস করেছে ভাইয়া মোল ভগ্নাংশটা বুঝলাম না, যেহেতু বুঝনি আসো মোল ভগ্নাংশটা বুঝিয়ে দিই। যে মোল ভগ্নাংশ বোঝনি তাকে মোল ভগ্নাংশ, লক্ষ্য করো, মোল ভগ্নাংশ হচ্ছে, মোল ভগ্নাংশ বা মোল ফ্র্যাকশন হচ্ছে নিজের মোল সংখ্যা, নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা। যেমন আমাদের এই অঙ্কে পার্সেন্টেজের অঙ্কে টোটাল ছিল 100 মোল, কারণ আমরা পার্সেন্ট দিয়ে হিসাব করছি। তাহলে এই টোটালটা কিন্তু আমরা ধরে নিয়েছিলাম, ধরেছি টোটাল হচ্ছে 100 মোল। তার মধ্যে PCl5 ছিল 15 মোল, এটা আমরা বলে দিয়েছি। বাকি 85 মোলের মধ্যে PCl3 ছিল 42.5 মোল আর ক্লোরিন ছিল 42.5 মোল। তাহলে চিন্তা করো, প্রত্যেকের মোল সংখ্যা জানো আর টোটাল মোল সংখ্যা হচ্ছে 100। তাহলে PCl5 এর মোল ভগ্নাংশ হবে 15/100, PCl3 এর মোল ফ্র্যাকশন হবে 42.5/100, ক্লোরিনের মোল ফ্র্যাকশন হবে 42.5/100। তো আমরা এইভাবে বের করেছি। চিন্তা করে দেখো, এখানে না বোঝার পার্ট হচ্ছে এই দুইটা কিভাবে পেলাম। PCl3 আর ক্লোরিন, 100 থেকে 15 বাদ দিলে থাকে হচ্ছে 85। এই 85 কে 2 দিয়ে ভাগ করে অর্ধেক PCl3 আর অর্ধেক হয়েছে ক্লোরিন। এটা যদি না বোঝো, আসলে তোমাকে এটা খুব ছোট্টবেলার অঙ্ক মনে করিয়ে দিই, তোমাকে খুব ছোট্টবেলার একটা অঙ্ক মনে করিয়ে দিই।
ধরো তোমার কাছে 20 টাকা আছে, তোমার দুইজন বন্ধু আছে, তোমার দুইজন বন্ধুর মধ্যে এই টাকাটা ভাগ করে দিতে হবে। এই দুইজন বন্ধুর নাম আমরা এখন আমাদের লাইভ ক্লাসে যারা উপস্থিত আছে তাদের কাছ থেকে আমরা দুইজন বন্ধুর নাম নেওয়ার চেষ্টা করি। তো আমি দেখতে পাচ্ছি এখানে একজন বন্ধু হচ্ছে মাইশা দেখা যাচ্ছে, আরেকজন দেখা যাচ্ছে শার্লি। তো আসো আমরা এই দুইজনকে দিয়ে অঙ্কটা বুঝাই। তো 20 টাকা আছে মাইশা এবং শার্লি, ওদের দুজনের মধ্যে আমি টাকাটা ভাগ করে দিতে চাই। এখন আমি বললাম দুইজন সমান গুরুত্বপূর্ণ না। আমি বললাম মাইশা যদি 3 টাকা পায় শার্লি পাবে 2 টাকা। তার মানে মাইশা যদি 3 গুণ পায় শার্লি পাবে 2 গুণ। তাহলে দেখো দুইজন কিন্তু সমান পরিমাণে ভাগ হবে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে তাহলে মাইশা কত টাকা পাবে এটা কিভাবে বের করবা? 3 আর 2 দুইটা যোগ করবা, তাহলে হবে 5। এটা হচ্ছে টোটাল, আর উপরে বসাবা মাইশার নিজের ভাগ 3। তার মানে 20 টাকাকে আগে 5 ভাগ করতেছি, তারপর 3 ভাগ মাইশাকে দিচ্ছি। তারপর শার্লির জন্য সেম কাজটা করা হবে। 20 টাকাকে আগে 3/2 5 ভাগ করতেছি, তার মধ্যে 2 ভাগ দিব, হিসাব করলে তারপর টাকার পরিমাণ পেয়ে যাবা। এই ক্ষেত্রে আমরা সেম কাজটাই করেছি। চিন্তা করে দেখো 20 টাকার জায়গায় আমরা 85 মোল নেই, 85 মোল নিয়েছি। এই ক্ষেত্রে PCl3 এবং ক্লোরিন দুইজনের পরিমাণই হচ্ছে 1:1, কারণ সূত্রে বলা আছে, সমীকরণটা লেখা ছিল 1:1। তাহলে মাইশা 1 পাইলে শার্লিও 1 পাবে। তাহলে এখানে নিচে সংখ্যা দুইটা হবে 1 + 1 উপরে 1 * 85, এখানেও আসবে 1 + 1 উপরে থাকবে 1 * 85, সো 42.5 মোল। সো ছোট্টবেলায় আমাদেরকে কলা ভাগ করা, টাকা বন্টন করা, এই জাতীয় অঙ্ক করা হতো। তোমাকে একটা অ্যামাউন্টকে একটা অনুপাতে ভাগ করতে হলে 1:1 3:5 অনুপাতে ভাগ করতে হলে অনুপাতের সংখ্যা দুইটাকে নিচে যোগ করবা, মাইশার অনুপাতকে উপরে বসাবো, তারপর টোটাল পরিমাণ দিয়ে ভাগ করব। বুঝছো, এখানে মাইশা হচ্ছে তাহলে PCl3 আর ক্লোরিন হচ্ছে শার্লি। সো আই গেস আমরা এই ম্যাথটা ভালো করে বুঝতে পেরেছি। এই ঘরনার ম্যাথ এইচএসসি পরীক্ষাতে অনেক আসতে দেখা গিয়েছে। তো যারা বুঝতে পেরেছো, তো আই হোপ তোমরা ওই এইচএসসি পরীক্ষার বাকি ম্যাথগুলো করে ফেলতে পারবে। সো আসেন এইবার আমরা একটু সামনের দিকে করে যাই। অনেকেই দুইজনের নাম ব্যবহার করাতে একটু মনক্ষুণ্ণ হয়েছে। সো আই হোপ বাকিরা, ইতিমধ্যে দেখা যাচ্ছে এখানে নোয়াখালী নিয়ে একটা মারামারিও সৃষ্টি হচ্ছে। আমি ক্লাসের মধ্যে সবাইকে নোয়াখালী সংক্রান্ত মারামারি থেকে দূরে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তো আসো আমরা আমাদের পরবর্তী প্রবলেমে যাই। তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো আমি নেক্সট কোন ধরনের ম্যাথ করালে তোমার জন্য ভালো হয়। তুমি যেটা বলবে আমি সেই ধরনের ম্যাথ করাতে আমি একটু দেখাতে চেষ্টা করব। সো আমাদের চ্যাপ্টার 4 এর মধ্যে মূল আলোচনার টপিকগুলোর মধ্যে একটা ছিল কেপি-কেসির ম্যাথ, যেটা আমরা দেখলাম। পিএইচ এর ম্যাথ, এটা আমরা দেখলাম। আরেকটা পার্ট আছে যেটা নিয়ে আসলে আমরা খুব বেশি আলোচনা করি না, যেমন প্রভাবক সংক্রান্ত আলোচনা। প্রভাবক বা ইংরেজিতে আমরা বলে থাকি ক্যাটালিস্ট, প্রভাবক বা ক্যাটালিস্ট সংক্রান্ত আলোচনা। সো এইটা আমি এখন অল্প বিস্তর আলোচনা করার চেষ্টা করব। প্রভাবকের কাজ হচ্ছে বিক্রিয়ার গতিবৃদ্ধি। প্রভাবকের কাজ হচ্ছে বিক্রিয়ার গতিবৃদ্ধি করা। এই কথাটার মানে হচ্ছে, ধরো এ থেকে বি তৈরি হয়, এইতে সময় লাগে হচ্ছে 1 মিনিট। এখন এ থেকে বি তৈরির সময় আমি এক্স প্রভাবক ব্যবহার করলাম। এই এক্স দেওয়ার কারণে এই সময়টা হয়ে গেল 0.5 সেকেন্ড। তাহলে দেখো আগে যেই বিক্রিয়াটা করতে 1 মিনিট সময় লাগতো, সেই বিক্রিয়াটা করতে এখন সময় লাগে 0.5 সেকেন্ড। এইটাই হচ্ছে প্রভাবকের কাজ। প্রভাবক বিক্রিয়ার ঘটার যে সময়টাকে কমিয়ে আনে, ফলে বিক্রিয়ার যে ওভারঅল গতি বা ভেলোসিটি বা স্পিড, সেই স্পিডটা বৃদ্ধি পায়। সো প্রভাবকের কাজ হচ্ছে বিক্রিয়ার গতি বৃদ্ধি করা। এখন প্রভাবক রয়েছে 2 রকমের। প্রভাবক পাওয়া যাবে 2 রকমের, আমি এখানে লিখে দিচ্ছি। প্রভাবক হবে 2 রকমের।
মানে প্রভাবকের ক্রিয়া কৌশল, আমি প্রভাবকের ক্রিয়া কৌশল বা মেকানিজম বলার চেষ্টা করছি। দুই ধরনের মেকানিজম বা ক্রিয়া কৌশল রয়েছে। একটা হচ্ছে নতুন বিক্রিয়া পথ সৃষ্টি, আরেকটা হচ্ছে অধিশোষণ। আমি ইংরেজিতে বলে দিচ্ছি, অধিশোষণ মানে হচ্ছে অ্যাবজর্পশন, আর নতুন বিক্রিয়া পথ সৃষ্টি কথাটা খুব সিম্পল, আর একটা নিউ বিক্রিয়ার রুট তৈরি করে দেওয়া। সো আমি এখন এই দুইটার একটু এক্সাম্পল দেখাবো, প্রভাবক কিভাবে কিভাবে কাজ করতে পারে, কিভাবে প্রভাবক নতুন বিক্রিয়ার পথ তৈরি করতে পারে, কিভাবে অধিশোষণ করে প্রভাবক কাজ করে, সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। তো সবাই আমরা আসো প্রথমে অধিশোষণটা দেখে ফেলি। আমরা প্রথমে অধিশোষণটা দেখি কিভাবে কাজ করে। অধিশোষণটা কাজ করে এরকম বিক্রিয়ার উদাহরণ হচ্ছে হেবারবস পদ্ধতিতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে যে অ্যামোনিয়া তৈরি হয়। এই ক্ষেত্রে লৌহ প্রভাবক ব্যবহৃত হয়। লৌহ হচ্ছে একটা ডি ব্লক এলিমেন্ট, ডি ব্লক ধাতু। ডি ব্লক ধাতুর বৈশিষ্ট্য হচ্ছে তার যে ডি অরবিটাল থাকে, সেই ডি অরবিটালে কিন্তু ফাঁকা জায়গা থাকে, তার ডি অরবিটালে ফাঁকা ফাঁকা জায়গা থাকে। তো এইখানেই হচ্ছে মূল ঘটনা ঘটে থাকে। একটু তাকিয়ে দেখো, নাইট্রোজেন আর হাইড্রোজেন যখন থাকে, নাইট্রোজেন হাইড্রোজেনকে ধাক্কা দিতে পারে, নাইট্রোজেন একটা নাইট্রোজেনকেও ধাক্কা দিতে পারে, হাইড্রোজেন একটা হাইড্রোজেনকেও ধাক্কা দিতে পারে। তাহলে নাইট্রোজেন হাইড্রোজেন একটা পাত্রে রাখা হলে তিন রকমের ধাক্কা হওয়া সম্ভব। নাইট্রোজেন হাইড্রোজেন, নাইট্রোজেন নাইট্রোজেন, হাইড্রোজেন হাইড্রোজেন। এই দুই ধাক্কাতে কোনো বিক্রিয়া হবে না, কারণ নাইট্রোজেন নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে না, হাইড্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে না। শুধু নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া হলেই বিক্রিয়া সম্ভব। কিন্তু চিন্তা করো, র্যান্ডমলি যখন ধাক্কা লাগতে দিবা, নিচের দুইটাও ঘটবে, উপরেরটাও ঘটবে, তাহলে এই সিস্টেমটা ভালো না। র্যান্ডমলি যদি ধাক্কা লাগা শুরু করে, এই সিস্টেমটা ভালো না। তো আমরা ভালো করার জন্য নাইট্রোজেন হাইড্রোজেনের ধাক্কা লাগাইতে চাই, সেটা করার জন্য কি করব দেখো, আমরা একটা সারফেস নিব, এই সারফেসের উপরে আয়রন থাকবে, একটা তারের উপরে আয়রনের গুঁড়া লাগিয়ে রাখা হয়, আয়রনের গুঁড়া লাগিয়ে রাখা হয়। এখন চিন্তা করে দেখো, আয়রন একটা ডি ব্লক ধাতু, ডি ব্লক ধাতুতে ডি অরবিটালে ফাঁকা স্থান থাকবে। এই ফাঁকা স্থানে এসে আমরা জানি নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন থাকে, নাইট্রোজেনের এখানে লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকে। সো কি হবে, নাইট্রোজেন গুলো এই আয়রনের কাছে চলে আসবে, নাইট্রোজেন গুলো আয়রনের কাছে চলে আসবে এবং তার এই লোন পেয়ার ইলেকট্রন দিয়ে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করবে আয়রনের সাথে। তাহলে দেখো কি হলো, আয়রন গুলোর সাথে নাইট্রোজেন গুলো অধিশোষিত হলো, আয়রনের সারফেসের উপরে নাইট্রোজেন গুলো লেগে লেগে গেল। তাহলে কি সুবিধা, তাকিয়ে দেখো, এখন আর নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন ধাক্কা লাগাটা সম্ভবই না। কেন? কারণ নাইট্রোজেন গুলো তো সারফেসের সাথে লেগে আছে, নাইট্রোজেন চাইলে আর একটা নাইট্রোজেনকে ধাক্কা লাগাইতে পারবে না। তাহলে এখন কি হবে, হাইড্রোজেন আসবে, ধাক্কা লাগবে এবং বিক্রিয়া করবে, হাইড্রোজেন আসবে, ধাক্কা মারবে এবং বিক্রিয়া করে করে চলে যাবে। ঘটনাটা সহজে বোঝানোর জন্য চিন্তা করো, ধরো তুমি বাসার মধ্যে বাঘ পালো, এখন তোমার 4-5টা বাঘ আছে। এখন বাঘটা খাওয়ার জন্য তুমি হরিণ দিবা, আর হরিণটা এনে জীবন্ত হরিণটাকে ছেড়ে দিলা, বাঘের খাইতে একটু কষ্ট হবে, সে দৌড়াদৌড়ি করবে, ধরে খাবে। সহজ উপায় কি, তুমি হরিণটাকে যদি গাছের সাথে বেঁধে রাখো, বাঘ যাবে হরিণটাকে খেয়ে ফেলবে। সেম কাজটা করা হয়েছে, নাইট্রোজেন গুলো আগে দৌড়াদৌড়ি করতো, এখন নাইট্রোজেনটা এই আয়রনের সাথে আটকা পড়ে গেছে, গাছের সাথে বেঁধে দিয়েছি নাইট্রোজেনকে। এখন হাইড্রোজেন হচ্ছে বাঘের মতন, সে এসে এসে নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে করে অ্যামোনিয়া তৈরি করলো। তো এইটা হচ্ছে আমাদের অধিশোষণ মেকানিজমে ঘটা বিক্রিয়া। এইরকম আরো একটি উদাহরণ আমাকে এখন কমেন্টে জানাতে হবে, এমন একটি প্রভাবকের নাম লিখবে যেটা অধিশোষণ মেকানিজমে কাজ করবে, এমন একটি মেকানিজম বিক্রিয়ার নাম লিখতে হবে যেটা অধিশোষণ মেকানিজমে কাজ করবে। আর যারা এই মুহূর্তে ক্লাসে আছো তাদেরকে অনুরোধ করবো এক্ষুনি এই লাইভ ক্লাসটাকে শেয়ার করার জন্য। আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক দর্শক বন্ধু হারিয়ে গেছে, তাদেরকে ফেরত আনতে হবে এবং এই লাইভ ক্লাসটি আমরা চেষ্টা করব বাংলাদেশ সব এইচএসসি পরীক্ষার্থীদের কাছে যাতে চলে যায়। তো থ্যাংক ইউ ভেরি মাচ যারা এখন আমাদের সাথে ক্লাসে আছো। আসো আমরা আমাদের পরবর্তী মেকানিজমটাতে মুভ করি।
আমরা আমাদের পরবর্তী মেকানিজমটাতে এখন মুভ করব। এখন হচ্ছে প্রভাবকের দ্বিতীয় মেকানিজম, একটা অল্টারনেট ওয়ে তৈরি করা। অল্টারনেট ওয়ে তৈরি করবে কিভাবে এটা লক্ষ্য করো, এটার উপায়। আমরা জানি সালফার ডাই অক্সাইড এবং অক্সিজেন তারা বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড তৈরি করে। সালফার ডাই অক্সাইড এবং অক্সিজেন তারা বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড তৈরি করে। সমস্যা হচ্ছে এই বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জি অনেক হাই। আমরা জানি অ্যাক্টিভেশন এনার্জি বলে একটা কনসেপ্ট আছে, যে বিক্রিয়ক থেকে এই যে সর্বোচ্চ চূড়া পর্যন্ত যেতে যে শক্তি খরচ হয়, এই শক্তিটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি, বা বাংলায় বলি সক্রিয়ণ শক্তি। এই সক্রিয়ণ শক্তিটা এই বিক্রিয়ার জন্য টু হাই, এত বেশি সক্রিয়ণ শক্তি পাওয়া সম্ভব না। তো এই ক্ষেত্রে একটা কাজ করা হয়, এমন একটা বিক্রিয়া তৈরি করা হবে যে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি অনেক কম। তাহলে চিন্তা করো, আমরা এমন একটা বিক্রিয়া তৈরি করবো যে সেম ঘটনাটাই ঘটবে, খালি সক্রিয়ণ শক্তিটাকে আমি কমিয়ে আনবো। এই সক্রিয়ণ শক্তি যে কমিয়ে আনা, এটাও প্রভাবকের একটা কাজ। তাহলে প্রভাবকের এই দ্বিতীয় মেকানিজমটা হচ্ছে সক্রিয়ণ শক্তি হ্রাস, বা ইংরেজিতে আমরা বলবো ডিক্রিজ অফ অ্যাক্টিভেশন এনার্জি। কিভাবে এই অ্যাক্টিভেশন এনার্জি ডিক্রিজ করা যায় আমরা এখন সেটা দেখব। লক্ষ্য করো, আমরা এখানে নাইট্রিক অক্সাইড ব্যবহার করতে পারি। তো কিভাবে বিক্রিয়াটা হবে আমরা একটু লক্ষ্য করি। দুইটা নাইট্রিক অক্সাইড প্রথমে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দুইটা নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করবে। তারপর এই দুইটা নাইট্রোজেন ডাই অক্সাইড আবার দুইটা সালফার ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করবে, এই অক্সিজেনটা ওকে দিয়ে দিবে, তারপরে আবার দুইটা নাইট্রিক অক্সাইড আসবে এবং দুইটা সালফার ট্রাই অক্সাইড চলে আসবে। এখন দেখো এই বিক্রিয়াতে কাটাকাটি করা যায়, এটা কাটাকাটি যাবে, নাইট্রিক অক্সাইড কাটা যাবে, তাহলে 2 সালফার ট্রাই অক্সাইড অক্সিজেন 2 সালফার ট্রাই অক্সাইড। তাহলে দেখতে পারলাম বিক্রিয়াটা আগের মতনই আছে, খালি একটা নতুন রাস্তায় বিক্রিয়াটা হলো। বিক্রিয়াটা এবার হয়েছে নাইট্রিক অক্সাইড আর অক্সিজেনের সাথে। প্রথমে আগে নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করেছে, সেই নাইট্রোজেন ডাই অক্সাইড সালফার ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড তৈরি করেছে। কেন গেলাম এই পদ্ধতিতে? কারণ এই যে সক্রিয় শক্তি কমিয়ে আনা, এটা এই বিক্রিয়াতে সম্ভব হয়েছে। নরমালি এই বিক্রিয়াটা যখন ঘটে তার অ্যাক্টিভেশন এনার্জি অনেক বেশি, তাই এই বিক্রিয়াটা হতে চায় না। কিন্তু এই সেকেন্ড যে এই বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জির মান অনেক কম, তাই এই বিক্রিয়াটা সহজে হইতে চায়। এখানে নাইট্রিক অক্সাইড একটা প্রভাবক, এবং প্রভাবকটা দেখো বিক্রিয়াতে অংশগ্রহণ করেছে এবং বিক্রিয়া শেষে আবার ফেরত চলে এসেছে। তাই দেখো কাটাকাটির পরে উভয় পাশে কোনো প্রভাবক নেই, প্রভাবক বিক্রিয়ার শেষে আগের মতনই আছে। এবং সে যেই কাজটা করেছে, এই বিক্রিয়ার জন্য এমন একটা নতুন রুট তৈরি করে দিয়েছে যা সক্রিয় শক্তির মান আগের থেকে অনেক কম। তাহলে প্রভাবকের এই সেকেন্ড মেকানিজম হচ্ছে সক্রিয় শক্তিকে কমিয়ে আনা। দুই রকমের প্রভাবক রয়েছে, আমরা বলে থাকি এইভাবে, এক ধরনের প্রভাবক বা ক্যাটালিস্ট দুই রকমের হয়ে থাকে। একটাকে বলা হয়ে থাকে সমসত্ব, আরেকটা হয়ে থাকে অসমসত্ব। ইংরেজিতে বলা হয়ে থাকে হোমোজেনাস, আর অসমসত্বকে বলা হয়ে থাকে হেটারোজেনাস। তাহলে চিন্তা করো সমসত্ব এবং অসমসত্ব প্রভাবক আসলে কি। আমরা প্রথম যে উদাহরণটা দেখেছিলাম, নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া তৈরি হলো আয়রন, ওইটা এখানে লিখি, নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া তৈরি হলো, এখানে আয়রন ব্যবহৃত হলো। এইটা হচ্ছে অসমসত্ব প্রভাবক। কেন? নাইট্রোজেন হচ্ছে একটা গ্যাস, হাইড্রোজেন গ্যাস, অ্যামোনিয়াও গ্যাস, কিন্তু তাহলে সবগুলা গ্যাস একটা হচ্ছে সলিড। আর সমসত্ব প্রভাবকটা হচ্ছে একটু ডিফারেন্ট, সবগুলা সেম কন্ডিশনে থাকে, সালফার ডাই অক্সাইড অক্সিজেন সালফার ট্রাই অক্সাইড, উপরে থাকলো নাইট্রোজেন, এইটাও গ্যাস, এইটাও গ্যাস, এইটাও গ্যাস, প্রভাবকও গ্যাস। যদি প্রভাবক আর বিক্রিয়ক একই অবস্থায় থাকে সেটা সমসত্ব, প্রভাবক আর বিক্রিয়ক অন্য অবস্থায় থাকে সেটা হয় অসমসত্ব। অসমসত্ব প্রভাবক কাজ করবে অধিশোষণ বা অ্যাবজর্পশন হয়ে, আর সমসত্ব প্রভাবক কাজ করবে অ্যাক্টিভেশন এনার্জির মান কমিয়ে দিয়ে। সো এইটা হচ্ছে ক্যাটালিস্ট বা প্রভাবকের কাজ করার উপায়। সো আসো আমরা দেখি তোমাদের মধ্যে কতজন বান্দা এতক্ষণ পর্যন্ত ক্লাসে ধৈর্য ধরে এই জিনিসগুলো বুঝতে পেরেছো। ইয়েস, আমি দেখতে পাচ্ছি এখনো ওকে। সো
আমরা এই কয়টা জিনিস বুঝলাম। তোমরা অনেকেই কমেন্টে জানতে চেয়েছো যে ভাই ম্যাথ করাবেন কিনা। ম্যাথের এই চ্যাপ্টারের ম্যাথের উপর অলরেডি আমরা অনেকগুলো লাইভ ক্লাস কিন্তু নিয়ে রেখেছি। তো এই ক্লাসটা শেষ হয়ে গেলে আমি আমাদের গ্রুপে ওই লাইভ ক্লাসগুলোর লিঙ্কগুলো তোমাকে দিয়ে দিব, যেগুলো থেকে তোমরা ম্যাথ ক্লাসগুলো দেখে নিতে পারবে। আমি তোমাকে বলেছি স্পেশাল ক্লাস হচ্ছে এক্সট্রা কিছু জিনিস পড়াবো যেইটা এখন পর্যন্ত 10 মিনিট স্কুলের কোনো ক্লাসে পড়ানো হয়নি। যেটা পড়ানো হয়েছে সেই রিসোর্স তো তোমার কাছে ইউটিউবে আছে, সেগুলোর লিঙ্কও আমি একটু পরে তোমাদেরকে ফেসবুকের আমাদের 10 মিনিট স্কুল লাইভ অ্যাডমিশন ওই গ্রুপটাতে দিয়ে দিচ্ছি। এখন আমরা পড়ছি সেই টপিকগুলো যেগুলো আমাদের প্রিভিয়াস লাইভ ক্লাসগুলোতে নেই। সো আসো আমরা এরকম আরো কিছু টপিক এখন একটু খুঁজে দেখি। অনেকে আমাদের কাছে একটা জিনিসের জন্য আবেদন করেছে, সেটা হচ্ছে হেসের সূত্র। আমরা আমাদের লাইভ ক্লাসের গ্রুপে সবাই যে অনুরোধ করেছো সেই অনুরোধে দেখেছি হেসের সূত্র নিয়ে আমাদেরকে ক্লাসে আলোচনা করতে বলেছো। সো হেয়ার ইট ইজ, আসেন আমরা হেসের সূত্র নিয়ে একটু আলোচনা করি। হেসের সূত্রটা খুব সিম্পল। সিম্পল জিনিসটা কি? ধরো এ থেকে বি তৈরি হয় এবং এই বিক্রিয়ার ডেল্টা এইচ এর মান হচ্ছে এক্স। বি থেকে সি তৈরি হয়, এই বিক্রিয়ার ডেল্টা এইচ এর মান হচ্ছে ওয়াই। আর সি থেকে ডি তৈরি হয়, এই বিক্রিয়ার ডেল্টা এইচ এর মান হচ্ছে জেড। তাহলে তিনটা বিক্রিয়ার ডেল্টা এইচ এর মান সাথে দেওয়া আছে। এখন এমন একটা বিক্রিয়া পাওয়া গেল যেখানে এ থেকে ডাইরেক্ট ডি তৈরি করা যায়, তার মানে এ থেকে ডাইরেক্ট কত তৈরি করা যাচ্ছে? ডি। এই বিক্রিয়ার ডেল্টা এইচ এর মান হচ্ছে এম। তাহলে হেসের সূত্র বলবে m is equal to x plus y plus z। m is equal to x plus y plus z। তার মানে a থেকে d যদি তুমি তিনটা স্টেপ লাগায় আসো, প্রতি স্টেপে যত এনার্জি খরচ হবে বা উৎপন্ন হবে তার মান আসলে a থেকে ডিরেক্টলি যদি d তৈরি করো, যে এনার্জি খরচ হবে তার মানের সমান। তার মানে a থেকে d তুমি এক স্টেপে তৈরি করো আর 3 স্টেপে ভাঙা ভাঙা তৈরি করো, এতে তার এনার্জি কনজাম্পশনের খুব বেশি চেঞ্জ হয় না, তার টোটাল এনার্জির মান একই রকমই থাকে। তার মানে এ থেকে তুমি ডাইরেক্ট ডি তৈরি করো আর 3 স্টেপে করো, দুই ক্ষেত্রেই যেহেতু এ থেকে ডি তৈরি হচ্ছে, এনার্জি আগের মতনই থাকবে। তো এই জিনিসটাকে আমরা এখন একটু ইলাবোরেটলি বুঝাবো একটা ম্যাথ প্রবলেম। কিন্তু অনেকক্ষণ যাবত ম্যাথ প্রবলেমের জন্য তোমরা হাহাকার করছো, আসলে আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করি। প্রবলেমটা লক্ষ্য করে থাকো। সবাই আগে প্রশ্নটা লেখো। প্রশ্নটা খুব সিম্পল, লক্ষ্য করো। ডায়মন্ড ও গ্রাফাইটের দহন তাপের মান, ডায়মন্ড এবং গ্রাফাইট দুইজনের কম্বাসন এনার্জি বা দহন তাপের মান হচ্ছে 393 আর 395 কিলোজুল পার মোল। গ্রাফাইটকে ডায়মন্ড বানাতে কত তাপ লাগে? তার মানে চিন্তা করো, গ্রাফাইট আর ডায়মন্ড দুইটাই হচ্ছে কার্বন। গ্রাফাইট হচ্ছে পেন্সিলের ভিতরে যে কালো অংশটা থাকে সেটা হচ্ছে গ্রাফাইট। সেই জিনিসটাকে ডায়মন্ড বা হীরা বানাইতে আসলে কত তাপ লাগবে? প্রশ্ন হচ্ছে এইটা। তো ডায়মন্ড ও গ্রাফাইটের দহন তাপের মান দেওয়া আছে, আমরা গ্রাফাইটকে ডায়মন্ড বানাতে কত তাপ লাগবে সেটা জানতে হবে। আমরা জানি দহন মানে হচ্ছে কম্বাসন। এই ক্ষেত্রে লক্ষ্য করো, গ্রাফাইট এবং ডায়মন্ড দুইটাই হচ্ছে কার্বন, কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড হবে। আর ডায়মন্ডের ক্ষেত্রে এখানে লিখবো আমরা ডায়মন্ড, ডায়মন্ড প্লাস অক্সিজেন, এই ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড হবে। দহন তাপের মান এখানে সুন্দর মতন দেওয়া আছে, তাকিয়ে দেখো। গ্রাফাইটের ক্ষেত্রে সেটা হচ্ছে -395.4 আর এই ক্ষেত্রে হচ্ছে -393.5। এখন কাজ হচ্ছে তুমি এই 1 নম্বর আর 2 নম্বর আছে, 1 থেকে 2 কে বিয়োগ করো। সিম্পলি তুমি বিয়োগ করো, তাহলে দেখো বিয়োগ করলে এটা এটা কাটা যাবে, এটা এটা কাটা যাবে। এখানে দুইটা কাটা যাওয়ার পরে গ্রাফাইট মাইনাস ডায়মন্ড
এই পাশে থাকবে 0 আর ডেল্টা এইচ এর মান উপরটা থেকে নিচেরটা বিয়োগ করতে হবে। তাহলে আসো 395.4 মাইনাস 393.5, তাহলে 1 প্রায় 395.4 মাইনাস 393.5, তাহলে অ্যান্সার আসে 1.9। তাহলে অ্যান্সার এখানে চলে আসছে মাইনাস 1.9 কিলো জুল পার মোল। দেখো গ্রাফাইট মাইনাস ডায়মন্ড ইজ ইকুয়াল টু 0, তা ডায়মন্ডকে ডান পাশে নিয়ে যাই, তাহলে চলে আসবে গ্রাফাইট থেকে ডায়মন্ড ডেল্টা এইচ এর মান হচ্ছে মাইনাস 1.9 কিলো জুল পার মোল। বাস অ্যান্সার চলে আসলো। খুব সিম্পল একটা ম্যাথ, জাস্ট দুইটা সমীকরণ ছিল, একটা থেকে আরেকটা বিয়োগ করলাম, তাইলে গ্রাফাইট থেকে ডায়মন্ড বানানোর জন্য কত হিট লাগবে সেটা বুঝে গেলাম। এইখানে মেইন জানার বিষয় হচ্ছে দহন তাপের মান বলতে তুমি কি বুঝতেছো। দহন তাপ দিয়ে তোমাকে অনেক ম্যাথ করতে হবে। তোমরা যে নরমালি ডেল্টা এইচ এর ম্যাথ গুলো করো, অধিকাংশ জিনিসের গঠন তাপ আর দহন তাপ তোমরা গুলিয়ে ফেলো। তাকিয়ে দেখো, আমরা এই জিনিসটা নিয়ে একটু পরে আলোচনা করবো। আগে একটু দেখি যে তোমরা কতজন আমাদের এই প্রবলেমটাকে ভালো মতন বুঝতে পেরেছো। এই প্রবলেমটা বুয়েট ভর্তি পরীক্ষায় আসে এমন একটা প্রবলেম, তো এটা শুধু এইচএসসি পরীক্ষা না, তোমার বুয়েট ভর্তি পরীক্ষার জন্য বেশ কাজে লাগবে এমন জিনিস। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এটা বুঝতে পেরেছো। এন্ড একটু অবাক হচ্ছ তাই না, গ্রাফাইট পেন্সিলের শীষকে ডায়মন্ড বানাতে মাত্র এত অল্প পরিমাণ তাপ লাগে, তো এখন কি করবা? বাসার পেন্সিলটাকে নিয়ে চুলার উপরে ধরে রাখো, একটু পরে ডায়মন্ড হয়ে যাবে? না, কখনোই ব্যাপারটা এরকম হবে না। কারণ এটা হচ্ছে কতটুকু হিট লাগে, বাট এই হিটটা দিয়ে দিলেই যে বিক্রিয়াটা ঘটবে এমন না। এই প্রসেসটার জন্য তার ইলেকট্রনিক কনফিগারেশন স্টেজ, তার ক্রিস্টাল স্ট্রাকচারের অনেক চেঞ্জ করতে হবে। সো শুধু হিট দিলেই যে তোমার পেন্সিলটা ডাইরেক্টলি ডায়মন্ডে পরিণত হবে, ব্যাপারটা কখনোই সত্যি না। থ্যাংক ইউ ভেরি মাচ যারা বুঝেছো, এবং আই ডু হোপ যে তোমরা সবাই এই মুহূর্তে ক্লাস থেকে শেয়ার করে দিবে, কারণ আমরা আমাদের পরবর্তী টপিকে যাচ্ছি। পরবর্তী টপিকটা হচ্ছে, লক্ষ্য করে থাকো, দহন তাপ, গঠন তাপ, সংগঠন তাপ। ইংরেজিতে আমরা বলে থাকি কম্বাশন আর ফরমেশন। দহন তাপ এবং গঠন তাপ, বা ইংরেজিতে আমরা বলে থাকি কম্বাশন এনার্জি এবং ফরমেশন এনার্জি। তো এই দুইটা তাপ নিয়ে মানুষের মধ্যে অনেক ঝামেলা লাগে। একটা জিনিস লক্ষ্য করে থাকো, দহন কি? কার্বন অক্সিজেনের সাথে যদি পূর্ণ বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, এটা হচ্ছে দহন বিক্রিয়া। এই বিক্রিয়াটি হচ্ছে কার্বনের দহন বিক্রিয়া। এই বিক্রিয়াটি কার্বনের দহন বা কম্বাশন বিক্রিয়া। কেন? কারণ কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণরূপে অক্সিডাইজড বা জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করেছে, তাই এটা দহন বিক্রিয়া। আবার একই সাথে এই বিক্রিয়াটি হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ফরমেশন বা সংগঠন বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটি হচ্ছে একই সাথে কার্বন ডাই অক্সাইডের ফরমেশন বিক্রিয়া। কারণ কি? কার্বন ডাই অক্সাইড তার এলিমেন্ট গুলো বা পরমাণুগুলো থেকে ডিরেক্টলি তৈরি হয়েছে, তার অ্যাটমিক স্টেট বা পরমাণু থেকে ডিরেক্টলি কার্বন ডাই অক্সাইড গুলো সৃষ্টি হয়েছে, তাই এটাকে বলা হয় সংগঠন বিক্রিয়া। তাহলে দেখো, যেই বিক্রিয়াটি কার্বনের দহন বিক্রিয়া, সেই বিক্রিয়াটি কার্বন ডাই অক্সাইডের সংগঠন বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ার যে ডেল্টা এইচ তুমি পাবে, সেটাকে তুমি কার্বনের দহন তাপও বলতে পারো, আর কার্বন ডাই অক্সাইডের সংগঠন তাপও বলতে পারো। চিন্তা করে দেখো, সেম বিক্রিয়াকে তুমি কার্বনের দহন বিক্রিয়া বলতে পারো, আর কার্বন ডাই অক্সাইডের সংগঠন বিক্রিয়াও বলতে পারো। তাই তোমার অঙ্ক করার সময় যখন সংগঠন তাপ চাওয়া লাগবে বা সংগঠন তাপের দরকার হবে, তুমি সংগঠন তাপ খুঁজে পাচ্ছ না, তুমি দেখবে কারো দহন বিক্রিয়া দেওয়া আছে, সেই দহন বিক্রিয়াটা লিখলেই বুঝতে পারবে কার সংগঠন বিক্রিয়া। ফর এক্সাম্পল, তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি, হাইড্রোজেনের দহন তাপ। হাইড্রোজেনের দহন তাপ হচ্ছে ওয়াটার তৈরি করে, তাইলে এই ক্ষেত্রে আমি লিখব হাইড্রোজেন এর দহন বিক্রিয়া, এটাই হচ্ছে ওয়াটার বা পানি এর সংগঠন বিক্রিয়া। তার মানে এই বিক্রিয়ার ডেল্টা এইচ কে তুমি দুই কাজেই ব্যবহার করতে পারো, তুমি হাইড্রোজেনের দহন তাপও বলতে পারো, আবার পানির সংগঠন তাপও বলে ফেলতে পারো। সো এই বিক্রিয়া তোমার দু ধরনের কাজই করে দিতে পারে। সো আসেন এবার আমরা একটা খুব
ফেমাস ম্যাথ করব এই চ্যাপ্টারের। কোনটি ভালো জ্বালানি, একটা প্রশ্ন থাকে এরকম। প্রশ্নটা হচ্ছে মিথেন বা CH4 আর একটা হচ্ছে ইথেন C2H6, এই দুইটার মধ্যে কোনটি ভালো জ্বালানি, কোনটি ভালো জ্বালানি, এই ম্যাথটা করব। বাট এই ম্যাথটা করা শুরু করার পূর্বে অনুরোধ থাকবে এই ক্লাসটিকে এক্ষুনি শেয়ার করবেন। এটা আমাদের আজকের এই ক্লাসটার জন্য আপাতত আমরা দি লাস্ট ম্যাথ, এই ম্যাথটা করানোর মাধ্যমে আমরা আজকের ক্লাসটা শেষ করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা এখন পর্যন্ত আমাদের সাথে ক্লাসে রয়ে গেছো। চলো আমরা এই ম্যাথটা সলভ করে ফেলি। মিথেন আর ইথেনের মধ্যে কোনটি ভালো জ্বালানি। তো এই ম্যাথ করার জন্য তোমাকে কিছু ইনফরমেশন সাথে বলা থাকবে, যেমন কার্বন ডাই অক্সাইডের সংঘটন তাপ -393.5 কিলোজুল পার মোল, ওয়াটার এর সংঘটন তাপ -285.4 কিলোজুল পার মোল। একই সাথে এদের দহন তাপগুলো বের করা থাকবে। সো কোনটি ভালো জ্বালানি, এই ম্যাথটা একটু টাফ ম্যাথ। কেন একটু লক্ষ্য করো। তোমরা জানো এই ম্যাথটা করার জন্য কি করতে হবে। প্রথমত ভালো জ্বালানি হচ্ছে সে যার দহন বিক্রিয়ায় বেশি তাপ পাওয়া যাবে, যার দহন বিক্রিয়ায় বেশি তাপ পাওয়া যাবে। তো তুমি CH4 এর দহন বিক্রিয়া লেখো, অক্সিজেন করো, তাহলে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার আসবে। এই বিক্রিয়ার জন্য তুমি ডেল্টা এইচ এর মান বের করে ফেলতে পারো। কিভাবে ডেল্টা এইচ এর মান বের করা যায়? আমরা জানি ডেল্টা এইচ এর মান বের করার উপায় হচ্ছে ডেল্টা এইচ হচ্ছে ডেল্টা এইচ অফ প্রোডাক্ট মাইনাস ডেল্টা এইচ অফ রিঅ্যাক্ট্যান্ট। তার মানে এই প্রোডাক্টের ডেল্টা এইচ নিতে হবে, তাহলে এই প্রোডাক্টের জন্য তার মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইডেরটা নিতে হবে, ওয়াটারেরটা নিতে হবে, এটা হচ্ছে আগে প্রোডাক্ট, তার থেকে বিয়োগ করতে হবে রিঅ্যাক্ট্যান্টের গুলো, তার মানে CH4 এর ডেল্টা এইচ প্লাস অক্সিজেনের ডেল্টা এইচ। আমরা জানি অক্সিজেনের ডেল্টা এইচ হচ্ছে 0, কারণ অক্সিজেন একটা মৌল, মৌল বা এলিমেন্টের ডেল্টা এইচ হয় 0, তাই এটা না লিখলেও হয়। তো আমরা এখানে জাস্ট এতটুকু লিখি যে ওয়াটার মাইনাস ডেল্টা এইচ অফ CH4। অবশ্যই তোমার পরীক্ষাতে CH4 এর মানও দেওয়া থাকবে। সো C2H4 CH4 এই ম্যাথের মানগুলো পরীক্ষার হলে তোমাকে দেওয়া থাকবে। তুমি এই ইকুয়েশনে মান বসাবা, মান বসালে এখানে একটা অ্যানসার পেয়ে যাবা। ধরো CH4 এর ক্ষেত্রে তুমি যদি বইয়ে অঙ্কটা করো, তুমি দেখবা তোমার অ্যানসার আসবে প্রায় 768 কিলোজুল পার মোলের মতন একটা অ্যানসার চলে আসবে। এটা হচ্ছে CH4 এর ক্ষেত্রে। এখন আসো আমরা সেম কাজটা যদি C2H6 এর জন্য করি তখন কি হবে। C2H6 এর জন্য আমি অক্সিজেন দিয়ে দহন বিক্রিয়া করাবো, তাহলে কি হবে, দুইটা কার্বন, মানে এই ম্যাথটা সলভ করার উপায় লক্ষ্য করো, এই সমীকরণটা সলভ করার উপায় লক্ষ্য করো। অবশ্যই কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি হবে, কার্বন 2টা তাই এখানে 2 বসাবো, পানি হাইড্রোজেন 6টা তাই এখানে 3 বসাবো, কারণ হাইড্রোজেন 6টা থাকলে পানি হবে 3টা। অক্সিজেন আছে এখানে 3টা, আর এখানে 2 × 2 4টা, এখানে 3টা আছে, এখানে 4টা অক্সিজেন আছে, তাহলে এখানে 7টা অক্সিজেন দিতে হবে। 7টা অক্সিজেন মানে হচ্ছে 7/2, কারণ অক্সিজেন আছে O2, O2 × 7/2 × O2 ইজিক্যাল টু আসে 7, তাহলে এই 7 আর এইখানে 4 আর 3 এ আসবে 7। কিভাবে লক্ষ্য করো, এখানে অক্সিজেন আছে 3টা, এখানে কার্বন ডাই অক্সাইডে 2 × 2 4টা অক্সিজেন, তাহলে দুইটা মিলে 7, বাদিকে 7 করতে হবে। আমার এখানে O2 আছে, O2 কে 7/2 দিয়ে গুণ করলে আসবে 7। তো এটা হচ্ছে আমার বিক্রিয়া। এই বিক্রিয়াতে আমরা একই ভাবে ডেল্টা এইচ বের করব। কিভাবে, 2 × কার্বন ডাই অক্সাইডের হিট, 3 × ওয়াটারের হিট, এখান থেকে বিয়োগ করব C2H6 এর বের করার জন্য হিট। এটা করলে তোমার অ্যানসার চলে আসবে 1300 সামথিং কিলোজুল পার মোল। তোমরা যদি বইতে অঙ্কটা করো 1328 এরকম কিছু একটা কিলোজুল পার মোল একটা অ্যানসার চলে আসবে। বাট পয়েন্টটা কি, পয়েন্টটা হচ্ছে তোমার কাছে দেখি, ধরো এটা আমি বললাম 1328 কিলোজুল পার মোল, আর এটা আসলো 768 কিলোজুল পার মোল। তাকিয়ে দেখো, দেখে মনে হচ্ছে এইটা হচ্ছে বড়, এইটা হচ্ছে বড়, আর এইটা হচ্ছে ছোট। তোমার কাছে মনে হবে এখানে হিট বেশি হচ্ছে, তাহলে ইথেন ভালো জ্বালানি। বাট তুমি কি আসলে ইথেন গ্যাস দিয়ে রান্না করো না মিথেন দিয়ে রান্না করো? মিথেন দিয়ে। সো আমরা এখানে কি ভুল করছি, ভুলটা হচ্ছে কিলোজুল পার মোলে অ্যানসার বের করলে হবে না,
কারণ গ্যাস কেনার সময় কেউ কিলো মোল দিয়ে কিনে না। তুমি কখনোই বাজারে গিয়ে বলতে পারবে না আমাকে 1 মোল গ্যাস দেন, ক্যালকুলেশনটা হয় গ্রামে। তাহলে ভালো জ্বালানি হচ্ছে যে পার মোলে বেশি গ্যাস উৎপন্ন করে সেইটা না, কারণ প্রত্যেকটা পদার্থের পার মোল ডিফারেন্ট হয়ে থাকে, তাই মোল দিয়ে এখানে কম্পেয়ার করা যাবে না, কম্পেয়ার করতে হবে গ্রামে। তাহলে 1 গ্রামে কে কতটুকু তৈরি করবে সেটা ইম্পর্টেন্ট। তাহলে 1 গ্রামে কিভাবে বের করব সেইটাই হচ্ছে আমাদের এই ম্যাথের মেইন পার্ট। তাহলে প্রথমে আমরা দুইজনেরই দহন তাপ বের করব ভালো জ্বালানির জন্য। মিথেনের দহন তাপ তুমি পাবা 768 এর কাছাকাছি কিছু একটা, ইথেনের দহন তাপ পাবা ধরো 1300 সামথিং সামথিং কিছু একটা। এখন চিন্তা করো 1 মোল মিথেন 1 মোল CH4 হচ্ছে 16 গ্রাম। তাহলে 16 গ্রাম থেকে পাও 768, 1 গ্রাম থেকে পাবা 768/16। সো তুমি 768/16 মানে তুমি যদি এক্স্যাক্টলি ম্যাথটা করো 768/16 48 এর কাছাকাছি 48 কিলোজুল পার গ্রাম শক্তি পাওয়া যাবে। অন্যদিকে ইথেনের লক্ষ্য করি, ইথেনের 1 মোল মানে কত? 1 মোল ইথেন হচ্ছে 30 গ্রাম। তার মানে 30 গ্রাম থেকে পাওয়া যাচ্ছে 1328 সামথিং সামথিং। তাহলে 1 গ্রাম থেকে পাওয়া যাবে, আমি এক্স্যাক্টলি ডেটাগুলো শিওর না যে 1328 কিনা, বাট কাছাকাছি এরকম কিছু হবে। হ্যাঁ, তাহলে 1328/30 প্রায় 44 কিলোজুল পার মোল এর মতন। তাহলে দেখো যদিও কিলোজুল পার মোল এককে ওইটা বেশি ছিল, বাট কিলোজুল পার গ্রামে যখন নিয়ে আসছো 48 হচ্ছে বড়, 44 হচ্ছে ছোট। তাহলে এটা হচ্ছে ভালো জ্বালানি, এটা হচ্ছে ভালো জ্বালানি। তাহলে মনে রাখেন ভালো জ্বালানি হচ্ছে সেই জ্বালানি যার কিলোজুল পার গ্রাম এককে বেশি হিট উৎপন্ন হয়। তাই আগে কিলোজুল পার মোলে দহন তাপ বের করব, তারপরে 1 মোল যেহেতু 16 গ্রাম, 16 গ্রাম থেকে তৈরি হয় ওই দহন তাপের পরিমাণ 768, তাহলে 1 গ্রাম থেকে তৈরি হবে কত সেটা বের করতে হবে। তাহলে প্রত্যেককে নিজের আণবিক ভর দিয়ে ভাগ করবা, তাহলেই কারেক্ট অ্যান্সারটা চলে আসবে। প্রত্যেককে নিজের আণবিক ভর দিয়ে ভাগ করলে তুমি কারেক্ট অ্যান্সারটা পেয়ে যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা এই জিনিসটা বুঝতে পেরেছো। এন্ড ইয়েস, এই ম্যাথটা একটু টাফ ছিল, এবং এই ম্যাথটা পরীক্ষা আসলে মানুষ ভুল করে কোথায়, মানুষ অ্যান্সারটা কম্পেয়ার করে কিলোজুল পার মোল দিয়ে। কারেক্ট অ্যান্সার হচ্ছে কিলোজুল পার গ্রাম দিয়ে কম্পেয়ার করতে হবে। পরীক্ষার আর মাত্র 1টি দিন বাকি আছে। এই একটা দিনে কি করতে হবে আমি তোমাদেরকে কিছু টিপস বলছি। অনেক ম্যাথ আছে যেটা করানো উচিত, যেটা আমি এই ক্লাসে করাই নাই। আমি সেই ম্যাথের যে ভিডিওগুলো আছে সবগুলোর লিংক এক্ষুনি 10 মিনিট স্কুল লাইভ ওই গ্রুপটাতে পোস্ট করছি। এক্ষুনি ক্লাসের শেষে তোমরা চলে যাবে, 5 মিনিটের মধ্যে সেটা পেয়ে যাবে। ওই ভিডিওগুলো দেখবে। কাল সকালে ইউটিউব চ্যানেলে যাবে, আমাদের 10 মিনিট স্কুল ইউটিউব চ্যানেলে চ্যাপ্টার 5 এর ভিডিও আপলোড করা হবে কর্মমুখী রসায়নের। কর্মমুখী রসায়নের ফ্লো চার্ট দেওয়া হবে। ফ্লো চার্টের একটা স্ক্রিনশট নিবে, ওই ফ্লো চার্টটা মুখস্থ করে যাবে। পরীক্ষার হলে ফ্লো চার্ট দিয়ে কোনো প্রশ্ন থাকলে মানে ওই ফ্লো চার্টের উপর ভিত্তি করে জিনিসটা অ্যান্সার করে ফেলতে পারবে। ধরো একটা উৎপাদন প্রক্রিয়া আছে, এই উৎপাদন প্রক্রিয়াটাকে ফ্লো চার্ট দিয়ে পড়লে তোমার মাথায় মনে থাকবে এই স্টেপের পরে এই স্টেপ, এই স্টেপের পরে এই স্টেপ হয়। এইচএসসি পরীক্ষা খুব সিম্পল, কেমিস্ট্রি পরীক্ষা আরো সিম্পল হয়। তোমরা হয়তো ফিজিক্স পরীক্ষা দিয়ে অনেকে একটু ভয়ে আছো, আই ক্যান অ্যাসিওর ইউ কেমিস্ট্রি পরীক্ষার প্রশ্ন কখনোই এত কঠিন হয় না, এবং কেমিস্ট্রি ফার্স্ট পেপারে অনেক নাম্বার তোলা যায়। সো আই হোপ তোমরা যারা এই ক্লাসটা করেছো এবং কালকে আমার দেওয়া ভিডিওগুলো এবং 10 মিনিট স্কুলের ভিডিওগুলো দেখবে, আই ক্যান গ্যারান্টি তোমাদের বেশ ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। আই হোপ তোমরা সবাই দি বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও এবং প্রশ্নে ফাটায় অ্যান্সার করো। আর তোমাদেরকে জানিয়ে রাখি পরশুদিন অর্থাৎ 30 তারিখ যেদিন তোমাদের ফার্স্ট পেপার পরীক্ষা শেষ, সেদিন রাত্রেবেলা 30 তারিখ রাত্রেবেলা আমরা একটা লাইভ ক্লাস নিব রবিবার, সেটা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের উপর, যেখানে আমি অর্গানিক কেমিস্ট্রির অনেক ম্যাজিক নিয়ে আসবো এবং কেমিস্ট্রি সেকেন্ড পেপারটাকে তোমাদের কাছে অনেক সহজ করে তুলে রাখবো। সেই দিনের জন্য আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে রাতের মতন ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। এন্ড আমাকে কিছু বলার থাকলে তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো, আমাদের গ্রুপে এসে বলতে পারো, আর কোনো কোশ্চেন থাকলে আমার পেজে আমাকে মেসেজ করতে পারো, 10 মিনিট স্কুলের পেজে মেসেজ করতে পারো। আই হোপ তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান, বেস্ট অফ লাক এন্ড গুড নাইট।